মব দিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠানকে এরকম ভাবে তছনছ করে ফেলা যায়, সেটা তো মানে ওখানেই প্রথম শুরু হলো। মব যে একটা চালু হয়েছিল, যে মবের মাধ্যমে আইনের বাইরে গিয়ে বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে ফায়দা লোটা, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সমর্থিত যারা ছিলেন তাদের মাধ্যমে তারা খুব সাকসেসফুলি এটা করেছেন। ফুল কোর্ট কিন্তু কোনো কোর্ট না। ফুল কোর্ট হলো প্রশাসনিকভাবে বিচারকদের বসার একটা অ্যারেঞ্জমেন্ট। আর কোর্ট হইতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা ডিভিশন বেঞ্চ হইতে হয়, যেখানে যে কোনো রিট পিটিশন ফাইল করা যায়, ওখানে কোর্ট একটা জাজমেন্ট দিতে পারেন। যে কোনো জাজমেন্টই দেওয়ার তার রাইট আছে। বিচার বিভাগে প্র্যাকটিস না করলে বিচার বিভাগের সম্পর্কে ধারণা পাওয়া যায় না। ধন্যবাদ মনজিল মোর্শেদ, আপনি যোগ দিয়েছেন আমার আহ্বানে। আমরা আসলে মূলত কথা বলতে চাই যে বাংলাদেশে গত 18 মাস ধরে যে একটা ললেসনেস শুধু নয়, মানে আইনহীনতা শুধু নয়, আইনকে একেবারে মানে তছনছ করে দেওয়া হয়েছে আইন অঙ্গনকে। আমি শুরু করতে চাই মানে 2024 সালে যখন মব বসিয়ে পুরো আইন অঙ্গনকে মানে বিচারকদের বসতে দেওয়া হলো না, উচ্চ আদালতের বিচারকদের বসতে দেওয়া হলো না, বা বসতে দিলেও তাদেরকে রায় দেওয়া হলো না, এবং একটি মানে একটা কাগজ হাজির করা হলো জাতির সামনে। আপনি যদি সেখান থেকে শুরু করেন, আমরা যদি সেখান থেকে শুরু করতে পারি। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, আপনি যে প্রস্তুতি উত্থাপন করেছেন সেটি হলো নিশ্চয়ই 5ই আগস্টের পরিবর্তনের পরে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ। এবং এখানে আমি ওই যেদিন হস্তক্ষেপ হয় ঠিক একদিন পরেই যখন করা হয়েছিল, আমি তখন অ্যানালাইসিস করে দেখেছিলাম যে এটি কেন হয়েছিল। এটি হয়েছিল যে বিচার বিভাগ সম্পর্কে অনেকের ধারণা নাই। ধরেন, অনেক প্রফেসর আইন পড়ান, কিন্তু হলেই হবে না, বিচার বিভাগে প্র্যাকটিস না করলে বিচার বিভাগের সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এবং এখানে ওই সময় দেখা গেল যে ডেটটা ছিল বৃহস্পতিবার, এবং এর আগে তো কোর্ট বন্ধ ছিল 2 দিন, শুক্র শনি ও রোববারে আবার কোর্ট বসবে কি বসবে না এই বিষয়টা অনিশ্চিত। এবং এই বিষয়ে চিফ জাস্টিস নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে উনি ওনার কলিগদেরকে একটি ফুল কোর্ট সভায় ডেকেছিলেন। এটি একটা প্রশাসনিক সভা, ফুল কোর্ট সভা বলে এটাকে। কিন্তু এই ফুল কোর্ট সভা কি, এইটা তৎকালীন আইন উপদেষ্টার ওই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, এ ব্যাপারে উনি অজ্ঞ। এবং উনি এই ব্যাপারে যারা ছিলেন তারাও অজ্ঞ। এবং তারা এইভাবে পোস্ট দিয়েছিলেন, যতটুকু আমার মনে পড়ে, যে সুপ্রিম কোর্ট ফুল কোর্ট বসে সেখানে রায় দেওয়া হবে, এই যে সরকার পরিবর্তন হলো সেগুলো অবৈধ হয়ে যাবে, এই সমস্ত কথা বলে তখন ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে ওখানে ডেকে আনা হলো। এবং সেখানে তারা একটা মব করে বিচারকদেরকে এক ধরনের, বিচারকরা বাধ্য হলেন, কারণ জানেন আপনি যে হাইকোর্ট হলো কোর্ট অফ রেকর্ডস। এখানে আমার সেই ব্রিটিশ আমল থেকে তখন পাকিস্তান হাইকোর্ট থেকে শুরু করে যত মামলা মোকদ্দমা হয়েছে, এটা আমাদের সংবিধানের বিধান অনুযায়ী ওই সমস্ত রেকর্ডপত্রগুলো কোর্ট এগুলোকে প্রিজার্ভ করতে হয়। তো তখন দেখলো যে শত শত ছাত্ররা ওখানে সমবেত হয়েছে। এবং এর আগে আপনি জানেন যে বাংলাদেশের কয়েকটি স্থাপনা, বিশেষ করে যেগুলো সরকারি স্থাপনা, প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর বাসা, এবং আরো অনেকের বাড়িঘর, সব জায়গায় কিন্তু আপনার ভাঙচুর লুটপাট করা হয়েছে। এবং তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় এরকম একটা থ্রেট ক্রিয়েট হয়েছিল, যদি নাকি চিফ জাস্টিস বা ওনারা যদি রিজাইন না করেন তাহলে হয়তো সুপ্রিম হবে। এই কনসিডারেশনই তখন বলা হয়েছিল। আমি যতটুকু মনে পড়ে যে চিফ জাস্টিসের রেফারেন্সে কোনো একটা মিডিয়াও বা সোশ্যাল মিডিয়া এরকম একটা তথ্য দিয়েছিল যে উনি ওই বিবেচনায় সুপ্রিম কোর্টকে রক্ষা করার জন্যই তখন তারা রিজাইন করেছেন। তখন এই এবং সেই কথাটা আলোচনা হয়েছিল মনজিল মোর্শেদ, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই। বলা হচ্ছিল যে আদালতের মাধ্যমে মানে মানে জুডিশিয়াল কু হতে যাচ্ছে বাংলাদেশে। এই সেটা জুডিশিয়াল আমি কু একটু আগে শব্দটা রেফারেন্স বলা দিলাম। হয়েছিল। না, সেটাই আমি যদি সেটি রেফারেন্সটা দিলাম, যে এইটা যারা করেছে সেখানে তো নিশ্চয়ই আইন উপদেষ্টা ছিলেন অন্যতম, উনি একটা পোস্ট দিয়েছিলেন। তারপরে ওই ছাত্রদের লিডারদের পক্ষ থেকে পোস্ট দেওয়া হয়েছিল। আমি বলছি যে এই জন্যই যে সুপ্রিম কোর্টের সম্পর্কে সুপ্রিম জুডিশিয়াল, আপনার কি বলে এটাকে, এই যে কোর্ট, সুপ্রিম কোর্ট রেফারেন্স, এইটার ব্যাপারে তাদের কোনো মানে তারা অজ্ঞ। আসলে এটা কি জিনিস সেইটাই যারা জানেন না। এই যে একটা কু বলা হয়, মানে একটা, আমি তো বললাম যে রায় দিয়ে এই জিনিসগুলোকে সরকার, আগের যে সরকার তার পক্ষে এগুলা সবকিছু বলা হবে, কিন্তু রায় দিতে গেলে একটা মামলা করতে হয় এবং একটা পিটিশন থাকতে হয়। কিন্তু ফুল কোর্ট কিন্তু কোনো কোর্ট না।
ফুল কোর্ট হলো প্রশাসনিকভাবে বিচারকদের বসার একটা অ্যারেঞ্জমেন্ট। আর কোর্ট হইতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা ডিভিশন বেঞ্চ হইতে হয়, যেখানে যে কোনো রিট পিটিশন ফাইল করা যায়, ওখানে কোর্ট একটা জাজমেন্ট দিতে পারেন, যে কোনো জাজমেন্টই দেওয়ার তার রাইট আছে। কিন্তু এই অপব্যাখ্যাটা করে তখন একটা বিভ্রান্তি সৃষ্টি করে, যে যেহেতু জানেন আপনি যে 5ই আগস্টের পরিবর্তনের পরে তখন তো প্রচুর লোকজন পরিবর্তনের পক্ষে ছিলেন, এবং সেখানে তাদের একটা ইমোশনও ছিল। তো আবার 2 দিন পরেই যদি দেখা যায় যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আগের সরকারের পক্ষে রায় চলে আসবে, এই জিনিসটাকে বিভ্রান্তিমূলক ছড়িয়ে যারা ছাত্র ছিলেন তারা তো আর কোর্ট সম্পর্কে জানেন না, তাদেরকে সমবেত করা হয়েছিল, এবং সেখানে তারা আলটিমেটলি এই কাজটা তারা মঞ্জিল মোর্শেদ, করেছিলেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করি এখানে। আপনি আইনের মানুষ, আগের সরকারের পক্ষে রায় আসার সম্ভাবনা কতটুকু ছিল, বা আইনের মাধ্যমে এটা কি করা যেত কিনা? না, আমি তো আপনাকে বললাম যে এটা এটা অজ্ঞতার অজ্ঞতার হয়েছে, কারণ এটা তো রায় হওয়ার কোনো সুযোগ নাই। কারণ রায় হইতে গেলে কোর্ট বসতে হয়, আর ওইটা তো কোর্ট না, ওটা হলো ফুল কোর্ট। এখন ফুল কোর্ট কি, আপনি যদি ধরেন এখন অনেকগুলো বিষয় আছে না, অনেকগুলো চেয়ার, আপনি ধরেন সোফা এবং চেয়ার, এর মধ্যে তো একটা ডিফারেন্স আছে নিশ্চয়ই, তাই না? চেয়ার তো হলো সিঙ্গেল এন্টিটি, যেখানে একজন বসে, কিন্তু সোফা হলো 2-3টা সিট অ্যারেঞ্জমেন্টে করে বসা। এখন আপনি চেয়ারকে যদি সোফা বলে ফেলেন, এই যে অজ্ঞতাটা, এই এই ধরনের অজ্ঞতাটাই ওখানে হয়েছিল। তারা বলেছিল যে রায় দিয়ে আগের সরকারের পক্ষে সবকিছু করে নিয়ে হবে, আমাদের বিপ্লব বা আমাদের পরিবর্তন আপনার ব্যর্থ হয়ে যাবে। এই কথাটাই তো সত্য না, কারণ ওখানে ফুল কোর্ট ডাকা হয়েছিল। এটা ছিল বৃহস্পতিবার, এবং শুক্র শনি ছিল বন্ধ। রবিবারে কোর্ট বসবে কিনা চিফ জাস্টিস একা নেই, এই কারণে উনি হয়তো ওনার কলিগদেরকে ডেকেছিলেন যে ফুল কোর্টে আলোচনা করে জিজ্ঞেস করবেন যে আপনারা বসতে পারবেন কিনা বা বসবেন কিনা। যদি না বসতে চায় উনি হয়তো কোর্ট আরো ছুটি ঘোষণা করতেন, বা বসতে চাইলে হয়তো তখন উনি কোর্ট বসাতেন। কোর্ট বসালে পরেই সেখানে একটা মামলা হতে পারে, একটা রায় হতে পারে। কাজে যে প্রসঙ্গে যে প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে, এটি ছিল পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। এবং যারা করেছেন তারা, আমি এটা যে তাদের একটা ষড়যন্ত্র ছিল তা আমি বলবো না, তাদের একদম অজ্ঞতা। কারণ তারা ফুল কোর্ট মনেই করছে যে ফুল কোর্টে মনে হয় মামলার শুনানি হবে এবং রায় হবে, এবং সেইভাবেই কিন্তু তারা ফেসবুকে রাত্র সম্ভবত 1টা-1:30টার পরে সেইভাবেই কিন্তু তারা প্রচারটা তার চালিয়েছেন। মানে শুরুটাই তো ছিল ভুলের মধ্য দিয়ে, শুরুটাই তো ছিল আসলে একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে উস্কানের মাধ্যমে, এবং মব যাত্রা, মব দিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠানকে এরকম ভাবে একেবারে মানে তছনছ করে ফেলা যায়, সেটা তো মানে ওখানেই প্রথম শুরু হলো। না, ওর আগেও তো আপনার যদি আপনি ওই কন্টেস্টে বলেন, যে সরকার কিন্তু 5ই আগস্টের পরিবর্তনের ওটা আগে একটা মব বটেই, কিন্তু আমি ওটা বলতে চাইছি ওটা তো একটা মব বটেই, কিন্তু আমি বলছি যে দায়িত্ব গ্রহণের পর, দায়িত্ব গ্রহণের পর বা মানে যখন মানে শেখ হাসিনার সরকার চলে গেছে, তারপরে ওটাই তো মানে সবচেয়ে বড় মবের উদাহরণ হিসাবে আমরা তো মানে বিচার বিভাগকে এরকম তছনছ করে দেওয়াকেই বলতে পারি। হ্যাঁ, বিচার বিভাগের উপরে ওই হস্তক্ষেপ করার মাধ্যমে তারা যেটা করেছেন সেটা হলো তাদের দাবি মতো, যে যেহেতু বিচারকরা আপিল বিভাগে যারা নিয়োজিত আছেন সবাইকে আওয়ামী লীগের সময় নির্বাচিত করা হয়েছিল, এবং তারা চেয়েছেন যে ওই সেটআপটা চেঞ্জ করে তারা তাদের পছন্দ মতো লোকজনকে নিয়োগ দিলে তখন তারা হয়তো জুডিশিয়ারির পক্ষ থেকে একটা সেফগার্ড পাবেন। কিন্তু আমার দৃষ্টিতে এটা তাদের একটা ভ্রান্ত ধারণা ছিল। কারণ আপনার বিচার বিভাগ তো 18 মাস কাজ করেছে, তাই না? তো সেখানে আপনার বিচার বিভাগের কাছে যখনই যে বিষয়টা আসবে সেটা তো তারা সেইভাবেই দেখবে। কিন্তু ওই যে একটা ভয়ভীতির কারণে যে পদত্যাগ করার সিনারিও তৈরি করা হয়েছিল, সেই সিনারিওই হলো একটা বীজ বপন, যেটা এখন পর্যন্ত আমি বলবো, এখন পর্যন্ত বিচারকরা স্বাধীনভাবে বিচার করার যে মানসিকতা বা মেন্টাল ফোর্স, এটা এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে আসে নাই। আমি ঠিক নির্বাচনের আগ মুহূর্তের কথা পর্যন্ত বলছি। কারণ হলো একটাই কারণ, সেটা হলো ওই যে একটা ভয় ঢুকে গিয়েছিল, যার ফলে ওই ভয়টা তারা আর মনের মধ্যে থেকে দূর করতে পারে না। কেন, ওর পরে কিন্তু অনেক মব ভায়োলেন্স চলেছে, বিচার বিভাগ বাদ দিয়ে অন্য জায়গায় হয়েছে। কাজী মব যে একটা চালু হয়েছিল, যে মবের মাধ্যমে আইনের বাইরে গিয়ে বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে ফায়দা লোটা, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সমর্থিত যারা ছিলেন তাদের মাধ্যমে তারা খুব সাকসেসফুলি এটা করেছেন, যে মবের মাধ্যমে পুরো বিচার ব্যবস্থাটাকে এবং আপনার বিচারকদের বিশেষ করে একটা অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে তারা স্বাধীনভাবে বিচার করতে না পারেন, এবং বিচার বিভাগ একটা মুখ থুবড়ে পড়ে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন তারা। এবং সেইটার রেজাল্ট কিন্তু আমরা 18 মাস পেয়েছি। আমি বারবার বলেছি যে আমাদের বিচার বিভাগ ঠিকই দাঁড়িয়ে আছে,
বিচারকরা আছেন, কিন্তু নিম্ন আদালতে ওই সময় আপনি দেখেছেন আওয়ামী লীগের সময়ও যখন বিএনপির এক নেতা অ্যারেস্ট হতো, ওটা সবাই বলে দিত, রিক্সাওয়ালা বলে দিত এই 10 দিনের রিমান্ড, এবং রিমান্ড হবেই, তাই না? এগুলো কিন্তু কমন একটা ইয়ে ছিল। এই পরিবর্তনের পরেও আপনার এই নিম্ন আদালত, আমাদের তো প্রত্যাশা ছিল যে বিচার বিভাগ আরো স্বাধীন হবে, তাই না? একটা অভিযোগ করেছিল আওয়ামী লীগের সময় যে বিচার বিভাগ নাকি আপনার নিম্ন আদালত তারা সরকারের আইন মন্ত্রণালয়ের নির্দেশে চলে না, যেটা আমি বলবো না, অবশ্যই নির্দেশনা কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের তো প্রত্যাশা ছিল যে ওই জায়গাটা থেকে আমরা মুক্ত হব, কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরেও যখন এই আওয়ামী লীগের নেতাদেরকে বা বিভিন্ন নেতৃবৃন্দকে, ছাত্রদেরকে যখন ধরে নেওয়া হচ্ছে, কোর্টে যাচ্ছে, ওইটাও কিন্তু ওই রিক্সাওয়ালারা একইভাবে বলে দিচ্ছে 10 দিন রিমান্ড, এবং বিচারকরা কিন্তু তাদের আগের যে স্মৃতি, আগের যে আপনার কালচার, ওটা থেকে তারা বেরিয়ে আসেননি। এবং সে বেরিয়ে না আসার কারণে আপনারা পত্র অনেক বিচারকরে আদালতের ভিতরেই সরকার সমর্থিত, তৎকালীন সরকার সমর্থিত আইনজীবীরা নাজেহাল করেছে। এবং নাজেহাল করেছে, এই নাজেহালের অবস্থাটা এমন ছিল যে শুধু ঢাকায় না, ঢাকা, রাজশাহী সব বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন পত্র পত্রিকায় এই রিপোর্টগুলো প্রকাশিত হয়েছিল, যার ফলে আমরা দেখেছি যে বিচারকদের মনে, এবং এক সময় তো 18 মাস থেকে তো আমি জানি যে শত শত আইনজীবীরাও আদালতে আসতে পারেন নাই, সে অবস্থাটাও ছিল। আগে কিন্তু এরকম হয় নাই। বিএনপি আইনজীবীদের বিরুদ্ধে মামলা হতো, তখন কিন্তু সাথে সাথে তারা আগাম জামিন পেয়ে যেতেন, এবং খুব বড় ইনস্ট্যান্স ছাড়া মোটামুটি সবাই তখন কোর্টে প্র্যাকটিস করতে পারতেন। কিন্তু ওই 18 মাসে অন্তর্বর্তীকালীন সময় অনেক আইনজীবী যারা হয়তো ওই সময় আওয়ামী লীগ সমর্থক বা তাদের পক্ষে ছিলেন, তারা কিন্তু আদালতেও আসতে পারেন না, শত শত আইনজীবী, এবং তারা জেলখানায় থেকেছেন। এবং তারা ওই যে বিচারক যেহেতু ন্যায় বিচার করতে পারেননি, মব সন্ত্রাসের যে থ্রেট ছিল, সেই কারণে তারা ন্যায় বিচার থেকেও বঞ্চিত হয়েছেন। এবং তারপর থেকে তো আমরা দেখেছি যে আদালতে আসামিদেরকে যখন নিয়ে হাজির করা হচ্ছে তখন আক্রমণ করা হচ্ছে, একটা নজিরবিহীন পরিস্থিতি আদালতে। আদালতে কি মানে ধরেন আপনার যে আইন জীবন বা বাংলাদেশের যে এই 54 বছরের ইতিহাস, আপনি কি আদালতের এরকম দুরবস্থা আর কখনো দেখেছেন? আমি 1988 সনে এনরোলড হই আইনজীবী হিসাবে। তাতে আমার প্রায় 28 বছর হয়ে গেছে, সরি 38 বছর হয়ে গেছে প্র্যাকটিস। তো এই নিম্ন আদালতে আমি প্র্যাকটিস করেছি, এরপরে হাইকোর্টে এসেছি। কোনো সময় এই রকম ব্যাপক আকারে ঘটনা কখনো ঘটেনি। দুই একটি ইনসিডেন্ট 50 বছরে থাকতে পারে, যে আদালতে কারো উপরে হয়তো একটা ঢিল ছোড়া হয়েছে বা আইনজীবীরা বিক্ষোভ করেছে। কিন্তু এই 5ই আগস্টের পরে যে প্রথম দিকে যে আসামিদেরকে গ্রেপ্তার করা, আসামি বলতে পলিটিক্যাল লোকজন তারা, এবং পলিটিক্যাল লোকজনদেরকে বিভিন্ন আদালতে যেভাবে মারধর করা হতো, আসামির গায়েও মহিলা মহিলা আসামিদের ক্ষেত্রে জানেন, সে মহিলা পুরুষ নির্বিশেষে তাদের উপরে জুতা মারা হতো, আক্রমণ করা হতো, ডিম দেওয়া হতো, এবং পুলিশ সেক্ষেত্রে অনেক জায়গায় নিরাপদ ভূমিকায় থাকতো, এটা আমরা দেখেছি। সিলেটের ঘটনায় দেখেছি যে আসামিকে নিয়ে যখন যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ কর্ডনটা নাই, খুব কম। স্বাভাবিকভাবে সেখানে যখন মব করতে সুবিধা হয়, আইনজীবীরা সেখানে আক্রমণ করেছেন, অনেকে আহত হয়েছেন, এরকম অনেক অনেক জায়গায় হয়েছে। এইরকম যে এই আইন অঙ্গনে এই আসামি যে যখন গ্রেপ্তার হন, তখন এটা আমাদের আইনের কথাই হলো, সে হলো পুলিশ কাস্টডিতে থাকবে, তার টোটাল সিকিউরিটি, নিরাপত্তা, সবকিছু এটার দায়িত্ব হলো পুলিশের। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখেছি এই পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় তারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং তারা আক্রমণের শিকার হয়েছেন। এবং এটার প্রতিকার কিন্তু আদালত দেওয়ার কথা, কিন্তু আমরা ওই কথাটাই বলবো, আদালতও সেই সক্ষমতায় ছিল না যে আদালত সেই প্রতিকার দিবে। কারণ হলো যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের একটা মব প্রচলন করে টোটাল সোসাইটিকে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার যে একটা প্রক্রিয়া এবং একটা চিন্তা চেতনা, সেটি তো বিচারকরা বুঝতে পেরেছেন। এবং সেই কারণেই কিন্তু বিচারকরা আসামিকে আক্রমণ করলো ওই আইনজীবী, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন সেই লাইনে তারা যেতে পারেননি। কারণ বিচারকরাই তো আদেশ দিতে গেলে তাকে বলা হয়েছে এখনই আদেশ দিতে হবে। যদি আসামিকে বাদীকে জিজ্ঞেস করা হলো আসামির নাম জানেন কিনা, চিনেন কিনা, তো তো বাদী বলতে পারছে না। তখন বিচারক যখন অর্ডার দিবে না, তখন তার উপরে আক্রমণ করা হলো, অর্ডার এখনই দিতে হবে। বাধ্য হয়ে বিচারক কিন্তু আদেশ দিয়েছেন এবং এফআইআর হিসাবে হয়েছে, যার কারণে আপনি দেখবেন হাজার হাজার মানুষ বিনা বিচারে, এবং এই আপনার এই সবগুলো মামলা ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও বলেছেন যে এগুলো মিথ্যা মামলা। এবং অনেকেই বলছেন, বর্তমানে অনেকে বলছেন এই মিথ্যা মামলার কারণে হাজার হাজার মানুষ আপনার জেলখানায় আছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো তৎকালীন সময় যখন আমি ব্যক্তিগতভাবে একটা মামলা নিয়ে গিয়েছিলাম,
যখন শুনেছেন যে 5ই আগস্টের পরের ঘটনার মামলা, বিচারক বলেছেন আমি শুনবো না। এখন সেক্ষেত্রে আমি বিচারককেও দোষ দেবো না, কারণ তার কিছুদিন আগেই হাইকোর্টেই মিছিল হয়েছে নামের তালিকা ধরে 30 জন, 35 জন, 40 জন বিচারককে অপসারণ করতে হবে, তারা আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন, এই তাদের অপসারণ অপরাধ। তো করাও হয়েছে কয়েকজনকে। হ্যাঁ, অপসারণ। সেই এবং সেটি সেটি সবচেয়ে ইন্টারেস্টিং হলো, সেই দাবিগুলো আপনি জানেন যে বিচারকদের অপসারণের একটা পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতি অনুসারে তারা করতে পারতো, সেটি না করে সরাসরি হস্তক্ষেপ করে প্রধান বিচারপতির কাছে তারা গিয়েছেন, কথা বলেছেন, এবং তাদের কথা মতো তারা প্রধান বিচারপতি একটা তালিকা করে ইনস্ট্যান্টলি অনেককে দায়িত্ব থেকে বিরত রেখেছেন। পরবর্তীকালে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন গঠন হয়ে গেল, আমার মামলা রিভিউ রায় যখন হয়ে গেল, তারপরে আস্তে আস্তে অনেকগুলো অভিযোগ এনে অনেকের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়, তখন অনেকেই সেখানে পদত্যাগ করেছেন, এবং সেই প্রক্রিয়া এখনো চলেছে। এখন এখানে প্রশ্ন হলো যে আপনার এই যে বিচার বিভাগের উপরে যে অযাচিত হস্তক্ষেপ, এবং যার মাধ্যমে বিচারকদের মনে একটা ভয়ভীতি ঢুকে দেওয়া হলো, এটির থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, তাহলে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত হবে না, এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাও আদালতের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে আমার যে অধিকার দেওয়া আছে, সেই অধিকারের মাধ্যমে আমি যে ন্যায় বিচার নিশ্চিত কিন্তু সম্ভব হবে না। আর সেটা যদি সম্ভব না হয়, রুল অফ ল যদি এস্টাবলিশ না থাকে, তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সরকার। কারণ তখন এই দেশে যে অনিয়ম হবে, সেই অনিয়মের দায় দায়িত্ব সরকারের উপরে পড়বে, সরকারই সেখানে ডিসপপুলার হবেন। মানে গত 18 মাসে তো তাই হয়েছে। আপনার কি মনে হয় না যে অনিয়ম দিয়ে শুরু হয়েছিল? ওই যে 106-এর, মানে 6 অনুচ্ছেদের ব্যাপারটি, যেটি দিয়ে আসলে ওই সরকারকে বৈধতা দেওয়া হয়েছিল, আপনার কি মনে হয় না যে ওটাও আসলে মব দিয়ে মানে আসলে মানে বের করা হয়েছিল? এবং পরবর্তীতে যখন এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেটাকে আসলে জাস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শুনানিটাও পর্যন্ত আসলে হয়নি। এইখানে একটু আমি নতুন তথ্য দেবো, কারণ এটা জি। রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, তার প্রেক্ষিতে কিন্তু বলেছি, এখন আমাকে একটু সংশোধন করতে হবে। জি। কারণ এর আগে আমরা বলেছিলাম, যেহেতু একটা মামলা মহাসিন সেভ করেছেন, এবং সেখানে কিন্তু আর্টিকেল 106-এর বা যেগুলো আপনারা ওয়েবসাইটে পাচ্ছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন, ওই অর্ডারটাও আমি দেখেছি। সেই অর্ডার মধ্যে কিন্তু একটা কথা বলা হয়েছিল, সেই অর্ডারের মধ্যে বলা হয়েছিল যে প্রেজেন্ট সিচুয়েশনে যেহেতু সরকার নাই, সরকার চলে গেছেন, সেই মুহূর্তে এমার্জেন্সি রাষ্ট্রের ব্যবস্থা করার জন্য তারা একটা সরকার গঠন করতে পারে ডে টু ওয়ার্ক করার জন্য, কারণ সরকারটা তো পরিচালনা করতে হবে ডে টু ওয়ার্ক। কিন্তু সেইটাকেই তারা ওই ডে টু ওয়ার্কের মধ্যে থেকে তারা কিন্তু আলটিমেটলি তারা অনেক বড় ধরনের কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন। এখন ওই মামলাটা করা পর্যন্ত আমার মনে সন্দেহ ছিল যে আসলে কি আর্টিকেল 106-এ ওই ওপিনিয়ন চাওয়া হয়েছিল কিনা, এবং এটা একটা ধোঁয়াশা ছিল সবার মধ্যে, কারণ তখন 2 জন বিচারক কিন্তু অলরেডি আর্মির ক্যান্টনমেন্টে ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যেদিন সাক্ষাৎকার দিলেন, সেখানে কিন্তু উনি বললেন যে এই সরকার গঠন করার জন্য আর্টিকেল 106-এ একটা ওপিনিয়ন আমরা চেয়ে সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছি। তার মানে বুঝতে হবে যে রাষ্ট্রপতি আর্টিকেল 106-এ একটা মতামত চেয়েছিলেন। এখানে এখানে একটা লিগ্যাল কোশ্চেন আসবে, সেটা ভবিষ্যৎ, যে আর্টিকেল 106-এর যে ল্যাঙ্গুয়েজ, সেখানে বলা আছে যদি কোনো বিষয় আইনি কোনো বিতর্ক সৃষ্টি হয়, যেটা আইনটা ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে মতামত প্রদানের জন্য রাষ্ট্রপতি চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারেন। এখন ওই মহামান্য রাষ্ট্রপতি ওই সময় কিন্তু আইনি কোনো ব্যাখ্যা উনি চেয়েছিলেন কিনা আমি জানি না। এখানে উনি যেটুকু বলেছেন সেটি হলো, উনি বলেছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আর্টিকেল 106-এ মতামত চেয়েছি, এবং তারপরে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে, এটুকু শুধু জানা গেছে। কিন্তু এর বাইরে এখানে আর্টিকেল 106-এর যে মতামত, এটা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে। এটা হয়তো লিগাল এরিনায় কখনো এটা স্ক্রুটিনাইজ হবে, যে এই ধরনের ক্ষেত্রে আইনি কোনো ব্যাখ্যা না চেয়ে শুধুমাত্র সরকার গঠন করা যায় কিনা, এইভাবে কোনো মতামত চাওয়ার সুযোগ আছে কিনা, সেটা হয়তো ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, যে কোনো সময়, এটা এখনই বলা যাবে না। তবে আমি মহামান্য রাষ্ট্রপতি হ্যাঁ, যেহেতু বলেছেন, কাজে আমি এখন বলি যে আর্টিকেল 106-এর উনি ওপিনিয়ন চেয়েছিলেন, এবং সেই ওপিনিয়ন চাওয়ার পরই সরকার গঠন করা হয়েছিল। কিন্তু সরকারের দায়িত্ব ছিল দ্রুত নির্বাচনের মাধ্যমে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া, যেটা কিন্তু তৎকালীন সময় বিএনপিও দাবি করেছিল। কিন্তু আসলে ওনাদের যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের একটা উদ্দেশ্য ছিল যে ক্ষমতাটা দীর্ঘায়িত করা যায় কিনা। গতকাল কি আমি আপনাদের এই একটা আলোচনায় এক সাংবাদিক, উনি নিজেই স্বীকার করলেন, নিজেই বলেছিলেন যে আমি প্রথম, ডক্টর ইউনূস সাহেব যখন হয়, আমি প্রথম বলেছিলাম যে উনি 5 বছর থাকা দরকার দেশকে সুন্দর করার জন্য। আমি তখন বুঝতে পারি নাই যে ইউনূস সাহেব এইভাবে দেশকে ধ্বংস করবেন এবং এইভাবে নিজে
দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়বেন নিজের ব্যক্তিগত কাজে। সম্ভবত ওনার নাম সিরাজুল ইসলাম বা এরকম কিছু সিনিয়র সাংবাদিক। ওনার এই বক্তব্যটা আমি গত 2-3 দিন আগেই শুনলাম, যে যিনি 5 বছরের প্রস্তাব করেছিলেন উনি কিছুদিন পরে, 1 বছর পরে ওনার কর্মকাণ্ড দেখে উনি বলেছেন যে না, এটা আমি ঠিক করি না, এবং উনি এখন স্বীকার করছেন। তো ওই ধরনের কথা তো দেখুন ছিল যে মজিদ একটা মজিদ মোর্শেদ, সরকারকে। মানে মর্নিং শোজ দ্য ডে আমরা তো আসলে ডক্টর ইনুস সম্পর্কে বা ডক্টর ইনুসের এই যে ক্ষমতা দখলের মানে একটা একটা উদ্দেশ্য, কি কি করবেন সেটা তো উনি শুরু থেকেই স্পষ্ট করেছেন। উনি কিন্তু মানে কখনোই বলেন নাই যে উনি এসেই নির্বাচন দিয়ে চলে যাবেন বা উনি একটা ইন্টেরিম। উনি কিন্তু সেভাবে অ্যাক্ট করেননি প্রথম থেকে। আপনি যদি দেখেন, আপনি যদি পুরো সরকারটা যখন শুরু হয়, উনি যখন ক্ষমতা নেন, তারপর থেকে উনি কিন্তু বারবার বলে গেছেন যে আমার আমার সময় লাগবে, আমি কাজ করছি, আমি এটা করব, আমি সেটা করব। নানা রকম প্ল্যান করে গেছেন এবং নানা রকম চুক্তি করেছেন। এটা কখনোই প্রমাণ করে না যে উনি 3 মাসের মধ্যে ইয়ে দিয়ে চলে যাবেন। আমরা সেদিকে আজকে না যাই, আমাদের এটা অনেক বড় আলোচনা। কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা ধরে নিলাম বা বুঝলাম যে 106 রাষ্ট্রপতি চেয়েছিলেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে বা বিচার ইয়েদের কাছে, বিচার বিভাগের কাছে চেয়েছিলেন যে একটা মতামত দেওয়া হোক। সেই অনুযায়ী রাষ্ট্রপতি সংবিধান সুরক্ষা করলেন, ধরে নিচ্ছি আমরা। তারপরে রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তার কাছে নেই। তার মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, সংসদ ভেঙে দেওয়া হলো। এবং তারপর নিয়ম বহির্ভূতভাবে 133টি অধ্যাদেশ জারি হলো। এগুলোর বৈধতা আইনের চোখে আসলে কতটুকু? দেখুন, একটা হলো যে বাস্তবতা, বাস্তবতা হলো সংসদ ভেঙে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ পাননি উনি। কিন্তু তারপর কিন্তু এটাও এডমিটেড ফ্যাক্ট যে প্রধানমন্ত্রী কিন্তু তৎকালীন বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং সরকারের অধিকাংশ মন্ত্রী পরিষদ যারা যারা আছেন সবাই কিন্তু অনেকেই আত্মগোপনে চলে গেছেন, এবং তারা বাইরেও চলে গেছেন অনেকে। এটা হলো বাস্তবতা। কাজে ওই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পান না এই কথা উনি বলেছেন, এবং সেইটা বলার পরেই কিন্তু ওনাকে অপসারণের জন্য কিন্তু একটা মব সৃষ্টি হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো সেক্ষেত্রে যাক, ওইটা এখন প্রশ্ন না, প্রশ্ন যেহেতু একটা সরকার গঠন হয়ে গেছে, সেই সরকার 18 মাস চালিয়েছে। এখন প্রশ্ন আসবে যে 18 মাসের যে চালালো, যদি গোড়ায় গলদ থাকে, উনার আশাটাই যদি অবৈধ হয়, তাহলে এইগুলো কি অবৈধ হবে কিনা? দেখুন, এটা খুব ভেরি সিম্পল। যখন মার্শাল ল জারি হয় 75-এ, মার্শাল ল হয়েছে আমাদের, ওই মার্শাল ল গুলো জারি হয়ে কিন্তু সংবিধানটা সাসপেন্ড হয়ে গেল, এবং এই সংবিধান সাসপেন্ড হওয়ার পরে তারা এমএলও দিয়া, মার্শাল ল অর্ডিন্যান্স দিয়া রাষ্ট্র পরিচালনা করতেন। এবং যখন গণতন্ত্রে ফিরে আসা হয়, তখন দেখবেন যে দুটো নির্বাচনই, 75-এর পরে প্রথম যখন নির্বাচন হয় সংসদ, 82-র পরে যখন হয় প্রথম, দুটো নির্বাচনে কিন্তু এই যে মার্শাল ল পিরিয়ডে যত কর্মকাণ্ড, এই যত অ্যাক্টিভিটিস করা হয়েছে, সবগুলোকে কিন্তু একটা পার্লামেন্টের পক্ষ থেকে একটা লিগ্যালিটি দেওয়া হয়, এবং সেই লিগ্যালিটি দেওয়ার মাধ্যমে তারা তফসিল সংশোধন করে বলা হয় যে অত তারিখ থেকে অত পর্যন্ত সরকার যে কর্মকাণ্ড করেছে এ সবগুলো সংবিধানের অধীনেই করা হয়েছে ধরে নেওয়া হবে, এবং এটার বৈধতা দেয়। এবং এটি একটা কমন প্র্যাকটিস। এবং আমাদের এখানেও আপনি এই 18 মাসে, যদি নাকি ডক্টর ইনুস সাহেব যখন ক্ষমতায় ছিলেন, একটু আপনাকে বলে নেই, ক্ষমতাটা আপনি যেটা বলেছেন এইটাই কারেক্ট, আমারও সেটা বিশ্বাস। এই ক্ষমতাটা উনি কিন্তু দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, এবং সবচেয়ে উনি না, ওনার সাথে যারা আরো বেনিফিশিয়ারি ছিলেন, যারা নাকি পতাকা পেয়েছিলেন, তাদের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট, তারা তো অনেকে দুর্নীতি করেছেন সে কথাটাও এসছে। এবং এই পতাকা পেয়ে সরকারি বাড়িতে থেকে ছুরি ঘোরানো, এই ক্ষমতাটা যে জনগণের ভোটের বাইরে, এটা তো একটা কম কথা না। জীবনে তারা পেতেন না, অনেকে পেয়েছেন। সেই কারণে তারাও একটু বুদ্ধি টুদ্ধি দিয়েছিলেন যেগুলো কন্টিনিউ করেন। কিন্তু আসলে ডক্টর ইনুস সাহেব দেখলেন যে উনি যখন এসছিলেন তখন ওনার যে জনপ্রিয়তা ছিল, যত মানুষ ওনাকে বলেছে যে ঠিক আছে আপনি বসেন, আপনি চালান, উনি যখন দেখেছে 1 বছর পরে যে এইটার যে মাত্রা, সেটাকে না, তো এটা তো সাউন্ড বোঝা যায়, তাই না? সবকিছু বোঝা যায়, ওনারা তো অভিজ্ঞ না, লোক, সেটা বোঝেন। ছাড়াও শুনুন, দেশি বিদেশি চাপ তো অবশ্যই ছিল। বিদেশি চাপও ছিল, যে এরকম একটি অনির্বাচিত এবং হ্যাঁ, সেটা আমি আসছি, কার্যত অবৈধ। হ্যাঁ। সেইখানে উনি যে যখন দেখলেন যে ওনার জনপ্রিয়তা কমে গেছে, আর সবচেয়ে হলো যে উনি কয়েকটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে হয়। তারপরে বিদেশের আপনার লাগে, সহযোগিতা লাগে, ইনভেস্টমেন্ট লাগে, বিচার বিভাগের কার্যক্রম, আপনার রুল অফ ল থাকতে হয়। উনি যখন দেখলেন এগুলো একটাও উনি কিছু করতে পারেন নাই, স্বাভাবিকভাবে উনি বুঝতে পারছেন যদি রাষ্ট্র এইভাবে চলে, তাহলে কিছুদিন পরেই হয়তো 1 বছর 6 মাসের মধ্যে যে কোনো একটা ঘটনা 5ই আগস্টের মতো আবার ঘটতে পারে।
এবং আপনি জানেন যে বিএনপি নির্বাচনের কথা বারবার বলছে, যদি এটা না দিয়ে তারা রিজিট করতো, বিএনপি তো মুভমেন্টে আসতো। মুভমেন্টে আসলে তখন ইউনূস সাহেবের তো আর ওইভাবে আগের মতো তার জনসমর্থন ছিল না, গোড়ায় চলে গেছিল। সেক্ষেত্রে কিন্তু তখন ওই আন্দোলনের পরে আরেকটা পরিবর্তন হতো। ওই পরিবর্তন হলে কিন্তু ডক্টর ইউনূস সাহেব যে বসেছিলেন, এই যে লিগালিটি দেওয়ার প্রশ্ন আর ভবিষ্যতে আসতো না। কারণ তখন তো বিএনপি যদি আন্দোলন করে নির্বাচনে অন্য অন্য ক্ষমতায় বসে নির্বাচন হতো, তাহলে কিন্তু তারা তাদেরকে এই লিগালিটি দিতেন না। যার কারণে উনি বুঝে শুনি তখন উনি লন্ডনে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। একটাই উদ্দেশ্য, উনি একটা ট্রানজিশন চাইলেন, যে ওনার কর্মকাণ্ডটাও যেন বৈধতা দেওয়া হয়, এবং উনি ওনাদেরকে বললেন যে আমি নির্বাচনে দেব, এবং তখন থেকে উনি নির্বাচনের পক্ষে চলে গেলেন। কিন্তু ওনার যে পার্টি, যারা যে পার্টি উনি তৈরি করেছিলেন, বা ওনার যারা সাপোর্টার অন্যান্য দল, তারা অবশ্যই এটা মানতে পারেন নাই। তারা মনে করেছিল নির্বাচনটা যত দেরিতে হয় ততই ভালো। কিন্তু বিএনপি তো সবচেয়ে বড় দল, অতএব সেই ক্ষেত্রে তাদের কাছে যখন গেছে, তারাও নির্বাচনের পক্ষে এসছে। তারপরে এই ধরনের মেকানিজম আবার অন্য একটা শুরু হয়েছিল, এই সংস্কারের বিভিন্ন অজুহাত নিয়ে 9 মাস আলোচনা, এবং এক পর্যায়ে আপনার বিএনপিও তেমন কোনো বিতর্কের মধ্যে জড়ান নাই, খুব ভালোভাবেই তারা এমন কোনো সুযোগ তাদেরকে আবার নতুন করে দেন নাই, যে যদি আবার একটা বিতর্ক সৃষ্টি হতো তাহলে কিন্তু নির্বাচনটা আবার ডিলে হতো। সেই কারণে বিএনপি অত্যন্ত, বিশেষ করে সালাউদ্দিন সাহেব অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে টোটাল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছেন, এবং আলটিমেটলি নির্বাচনের দিকে নিয়ে এসছেন। এবং সেই নির্বাচনটা, আমি এর আগেও বলেছি, নির্বাচনটা আপনার এটা কিন্তু একটা সার্বজনীন নির্বাচন না, এটা হলো একটা আপৎকালীন সিলেক্টিভ নির্বাচন। নির্বাচন। এটা এটা হলো আপৎকালীন সরকার নির্বাচন। সমর্থিত, সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর। এখানে অন্য দল অংশগ্রহণ করেন নাই, আওয়ামী লীগ তার সমর্থিতরা, জাতীয় পার্টি দাঁড়ালেও অনেক জায়গায় তারা নির্বাচনী ক্যাম্পে কাজ করতে পারেন নাই। তো যাই হোক, তারপরে তো আমাদের একটা ট্রানজিশন, একদম যে সরকার ছিল সেই সরকারটা ছিল আপনার একটা অনির্বাচিত সরকার, এবং এই জন্য বিদেশি সাহায্য, ইনভেস্টমেন্ট কোনো কিছু ছিল না, এবং আমার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা করুণ হয়ে যাচ্ছিল। সেই কারণে ট্রানজিশনটা দরকার ছিল, এবং এখন নির্বাচিত সরকার হয়েছে। নির্বাচিত সরকার হওয়ার পরে উনি চলে গেছেন। এখন এই নির্বাচিত সরকার হওয়ার পরে এখন যে দেশের ক্রাইসিস গুলো আছে, এই সবগুলো সেগুলো মানে আপনাকে ওভারকাম করে এই সরকারের পক্ষ থেকে আগের জায়গায় রাষ্ট্রকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটা কতদূর এই সরকারের পক্ষ থেকে করতে পারবে, এটা আমরা এখনো বলতে পারবো না। তবে এটা যদি চ্যালেঞ্জগুলো সে গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আমাদের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু কতটা আমাদের জন্য সুফল হবে, বা কতটা আমাদের জন্য ভাগ্য ভালো হবে, এটা অ্যাডভোকেট এখনো বলা যাচ্ছে না। অ্যাডভোকেট মনজিল মুর্শিদ, আমি আবারও এই 133টি মানে অর্ডিন্যান্স বা অধ্যাদেশের মানে প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরুন ধরুন যে এই অধ্যাদেশগুলো এই সরকার সংসদে র্যাটিফাই করলো না বা লিগ্যালিটি দিল না, তাহলে কি হতে পারে? আর যদি লিগ্যালিটি দেয়, তাহলে তাদেরকে তো জুলাই সনদ মানতে হবে, আবার সংবিধান সংশোধনের ব্যাপারটাতে যেতে হবে। মানে কি মনে হচ্ছে আপনার এই জায়গাতে? না, এই জায়গাটা একটু আপনার ইনফরমেশন একটু কারেক্ট করে দেই। অর্ডিনেন্স দিয়ে জুলাই সনদের এটা করা হয় না, ওটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার। আর অর্ডার। এই সংবিধানে সংবিধানে ওই সংসদে উপস্থাপনের কথা বলা হয়েছে শুধু অর্ডিনেন্স। কাজে আচ্ছা, ওই ওই অর্ডারের কোনো সংবিধানের ওইটার কোনো আইনি ভিত্তি নাই, এটা আমি আগেও বলেছি। ধন্যবাদ। যে এটা আসলে আমার রাষ্ট্রপতি, আমার একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। আচ্ছা, হ্যাঁ। ওইটার কোনো আইনি ভিত্তি নাই। ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করার তার কোনো ক্ষমতাই নাই। এবং এইটা নিয়ে ভবিষ্যতে অনেক, যদি উনি স্বেচ্ছায় করে থাকে, তাহলে এই মহামান্য রাষ্ট্রপতি তো এখন 5 বছর ইমিউনিটি আছে, ভবিষ্যতে ওনার বিরুদ্ধে মামলা হতে পারে যে উনি এইভাবে বেআইনি আদেশ কেন জারি করলেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার তো জারি করার কোনো সুযোগ নাই সংবিধান থাকতে। এখন ওনার হয়তো একটা ডিফেন্স থাকবে, যে ডিফেন্সের আমরা কিছুটা সূত্র অত পাচ্ছি। উনি হয়তো বলতে পারেন যে এটা তো আমি কিছুই জানি না, আমাকে দিয়ে আমার নামই করা হয়েছে, সেটা আসলে তার ডিফেন্স আছে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু অর্ডিন্যান্সের কথা যেটা বলছেন, দেখেন অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা সংবিধানের আর্টিকেল 93 তে দেওয়া আছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে দুইটা টার্ম। একটা হলো ইফ ইট ইজ নেসেসারি এমার্জেন্সি, যদি জরুরি প্রয়োজন হয়। আর একটা হলো ইফ প্রেসিডেন্ট স্যাটিসফাইড, যদি রাষ্ট্রপতি আপনার স্যাটিসফাইড হন যে না এটা করা দরকার। এই দুটো টার্ম। এখন এই দুটো টার্মে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, ওটা যদি না আসতো, তাহলে কিন্তু আমি সেখানে অ্যানালাইসিস করতাম এইভাবে, যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি সেগুলা নিশ্চয়ই তারা সবগুলা দেখবে, যে কোনগুলো প্রয়োজন ছিল কোনগুলো প্রয়োজন ছিল না, একটা যাচাই বাছাই করে হয়তো অধিকাংশগুলো হয়তো প্লেস করবে পার্লামেন্টে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার কালের কণ্ঠে এসছে, এটির পরে আমার কাছে মনে হচ্ছে না, এখন তো বিএনপির যা সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয় যারা আছেন, তাদেরও একটা দায়িত্ব হবে এটা এখন রাষ্ট্রপতির সঙ্গে অনেকগুলো কনসালটেশন করার, যে অর্ডিন্যান্সটা ওনার অমতে হয়েছে কিনা। যদি অমতে হয়ে থাকে, তাহলে তো উনি আর ওটা প্লেস করার কোনো দায়িত্ব দরকার নাই, কারণ উনি তো, এটা তো বলাই আছে আইনে যে ওনার স্যাটিসফ্যাকশন।
তো ওনার স্যাটিসফ্যাকশন মানে উনি যদি নাই জানে তাহলে সেক্ষেত্রে ওনার নামে করা হয়ে গেছে বা আন্ডার কম্পালশন করা হয়েছে, কারণ উনি তো বলেছেন ওনার ওখান থেকে সব সরিয়ে নেওয়া হয়েছে। উনি তো অনেকগুলো কথা বলেছেন, সেই প্রশ্নে অন্য জায়গায় আসবো আমরা, ওইটা কি ধরনের অপরাধ। কিন্তু উনি বলেছেন যে ওনার অজান্তে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করেছেন, ওনাকে প্রেশারাইজ করে ওনাকে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে যেখানে ওনার কোনো অল্টারনেটিভ ছিল না। যদি এই কথা হয় তাহলে এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব হবে এই যে অর্ডিন্যান্স গুলো, এগুলোর ব্যাপারে আরো কেয়ারফুলি আপনার যাচাই বাছাই করা, এবং দরকার হলে রাষ্ট্রপতির সঙ্গে কনসাল্ট করা প্রত্যেকটা রেস্ট্রিকশন ছিল কিনা। যদি উনি ওনার কাছ থেকে নেগেটিভ আসে তাহলে ওইগুলোকে তো আসলে পার্লামেন্টে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই। আর ওগুলা পার্লামেন্টে প্রয়োজন না করলেও 18 মাসের যে সরকারের কর্মকাণ্ড সেইটা কিন্তু আপনার সব ভেস্তে যাবে তা কিন্তু না। কারণ ওইটা কিন্তু যেহেতু বিএনপির সঙ্গে আলোচনা যেটা হয়েছে অন্তর্বর্তী মানে তৎকালীন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে, সেখানে তো নিশ্চয়ই নির্বাচন এবং ওনার কর্মকাণ্ডকে বৈধতা এটা তো সাবজেক্ট ছিল অবশ্যই, এবং সেইটি আপনার আলোচনায় আসুক বা না আসুক সেটা ছিল, এটা আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচন হয়েছে এবং ওই বৈধতাটাও কিন্তু পার্লামেন্টে ওইভাবে বিএনপি সেটা দিবে, কারণ আপনি জানেন যে স্টেট এটি যদি বৈধতার প্রশ্ন আসে সেক্ষেত্রে ইন জেনারেল বৈধতা আসতেই হবে। কেউ আদালতে কোনো বিষয় নিয়ে হয়তো ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে পারে, এটা 5th অ্যামেন্ডমেন্টেও হয়েছে, 7th অ্যামেন্ডমেন্টে হয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জ হয়। কিন্তু নর্মালি তো রাষ্ট্র একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে, অর্থাৎ বাংলাদেশে যারাই জোর করে বসুক, অনিয়ন্ত্রিত আপনার আপনার নির্বাচিত না হয়ে বসুক, তারা তো সিটে ছিলেন, তাদের অধীনে প্রশাসন কাজ করেছেন। অতএব এই কাজগুলোতে তো এই এর 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে কিন্তু পাস্ট অ্যান্ড ক্লোজ বলা হয়েছে, অর্থাৎ এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে মোস্টলি অ্যাক্টিভিটি যেগুলো রাষ্ট্র রিলেটেড, সেগুলো আপনার যেগুলো পলিটিক্যাল মোটিভেটেড সেগুলোর ব্যাপারে কোশ্চেন করা যাবে যদি অর্ডিন্যান্স রিলেটেড থাকে। কিন্তু অর্ডিন্যান্স গুলো যদি প্লেস নাও হয়, কিন্তু যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্ট সেগুলো বৈধতা দিবে, এরকম একটা নিশ্চয়ই তাদের সেবের সঙ্গে নিশ্চয়ই এরকম আপনার কি একটা মনে হয় থাকার কোন কথা। কোন অর্ডিন্যান্সের মধ্যে আপনি 33টা মানে 133টা অর্ডিন্যান্স দেখেছেন বা অধ্যাদেশ আপনি দেখেছেন, কোনটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে মানে মানে দিলে যদি তারা র্যাটিফাই করে? না, রেটিফাই তো ধরেন অনেক আইন উনি পরিবর্তন করেছেন, তাই না? সে আইন পরিবর্তনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওই আইন পরিবর্তনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বর্তমান সরকার যদি মনে করে যে ওনারা রাষ্ট্রটাকে এই আইনের মাধ্যমে পরিচালিত করতে চান না, তাহলে তো ওনারা সেখানে ওটা বাদ দিবেন। ওই ক্ষমতাটা তো আবার সংবিধান তাদেরকে দিয়েছে। আপনি জানেন যে 2008-এর নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেইখানেও কিন্তু ওই ইয়ের সময় পুলিশ অর্ডিন্যান্স ছিল কিন্তু একটা, কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে প্লেস করে নাই, যার ফলে ওটা আর হয় নাই। যে এখানেও এরকম বহু অর্ডিন্যান্স আছে। এবং আপনার সবচেয়ে বড় একটা বিষয় আসবে, সেটা হলো এই যুদ্ধ অপরাধীর ট্রাইল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু 2টা অর্ডিন্যান্স ওরা সংশোধন করেছেন। একটা হলো যে দলের বিচার, আর একটা হলো আপনার এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ডেফিনেশন, যেটার মাধ্যমে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এগুলোর ব্যাপারে একটা বড় প্রশ্ন, এটা আইনি প্রশ্ন এমনি আসবে কেন, ওখানে তো বিচার হচ্ছে, ওই বিচারে যারা অভিযুক্ত হবেন তারাও কিন্তু অ্যাপিলের। আর রাষ্ট্রপতি এখন এই যে এই অর্ডিন্যান্স গুলো রাষ্ট্রপতি গিয়ে আসলে সম্মতি দিয়েছেন কিনা, কি করেছেন না করেছেন, এগুলো তো এখন যদি এটা সরকার রাষ্ট্রপতির সম্মতি বা রাষ্ট্রপতির ব্যাপারে কনসাল্ট নাও করে, এই সুযোগে রাষ্ট্রপতির ইন্টারভিউ সুযোগে কিন্তু প্রত্যেকটা আইনের ক্ষেত্রে কিন্তু এগ্রিড পার্সন যারা থাকবে, ধরেন ওই আদালতের সংশ্লিষ্ট যারা থাকবেন তারা তাদের আদালতের অর্ডিন্যান্স গুলো নিয়ে আসবেন, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনে যেগুলো থাকবেন সেগুলোর দ্বারা যারা এফেক্টেড হয়েছেন তারা আদালতে আসবেন, এবং এগুলো আদালতে আসবেন, এবং এগুলো আদালতে নিশ্চয়ই এটা স্ক্রুটিনাইজ হবে যে যথার্থভাবে অর্ডিন্যান্স গুলো হয়েছিল কিনা। তবে আমার ধারণা যে বিএনপি এখন যেগুলা স্ক্রুটিনাইজ করতেছেন তার মধ্যে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, এরপরে তাদের একটু আরো ভিজিলেন্ট হওয়া দরকার, একটু মানে সিরিয়াসলি নেওয়া দরকার, যে আসলেই আর্টিকেল 93-তে যে প্রভিশনটা দেওয়া আছে যে স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট, এই জিনিসটা তারা একটু হয়েছিল বিবেচনা কিনা? আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলে হয় যে আপনার স্যাটিসফ্যাকশন ছিল কিনা। এটা কনফিডেন্সিয়ালি থাকবে, বাস জাস্ট অডিয়েন্স গুলো তারা ড্রপ করে দিবে, সেখানে যাবে না। তো সেই ক্ষেত্রে তো এই জিনিসগুলা এখানে এখন সবকিছু ডিপেন্ড করে যে সরকার যারা আছেন তাদের 2/3 মেজরিটি আছে। আমি আমি শেষে আপনাকে আবার এই প্রশ্ন ফিরে আসবো, কিন্তু তার আগে আমার অনেক প্রশ্ন আছে। আমি প্রশ্নটি করতে চাই এরকম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ চুপ্পু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, বারবার করেছেন, 18 মাসে অনেকবার করেছেন। উনি বারবার একই কথা বলেছেন এই সাক্ষাৎকারে। 2024 সালের আগস্টের পর থেকে সংবিধান লঙ্ঘন করাটাই হয়তো নর্ম হয়ে দাঁড়িয়েছিল, যদিও সংবিধান রক্ষার শপথ নিয়েছিল সরকার। ইউনূস সরকারের এই পদে পদে সংবিধান লঙ্ঘনের বিষয়টি আইনি পরিণতি কি হতে পারে? এটা খুব স্বাভাবিক। এটার সঙ্গে আপনার ওই যে বললাম, এটার সঙ্গেও কিন্তু আপনাকে
আইন অঙ্গনের দিকে অ্যানালাইসিস ছাড়া আপনি বলতে পারেন। আপনারা জানেন যে আমাদের সংবিধানের আগের সরকার আর্টিকেল 7টাকে সংশোধন করে সংবিধান বা বেআইনিভাবে ক্ষমতা বা সংবিধান বিরোধী কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহী অভিযোগ হিসাবে বিবেচনা করে সেখানে একটা সংশোধন এনেছিলেন আর্টিকেল 7-এর ইয়েতে এ বি তে দুইটা সংশোধনী, এবং এটা সম্ভবত 7B। তো সেক্ষেত্রে এই সংশোধনী আনার পরে দীর্ঘদিন ছিল, কিন্তু যখন 15তম সংশোধনী 15তম সংশোধনী গত বছর চ্যালেঞ্জ করা হলো, এবং সেইখানে চ্যালেঞ্জ করা হওয়ার পরে সেই মামলায় একটা রায় হয়েছে, ওইটা চ্যালেঞ্জের টার্গেট ছিল পুরো 15তম সংশোধনী, এটাকে বলা হয়েছে অবৈধ। যেহেতু এরকম এরকম হিস্ট্রি আমরা পাই না কখনো, যে একটা পুরো একটা আর্টিকেল যদি সংশোধন হয় তাহলে সেক্ষেত্রে সংবিধানের পুরো সংশোধনীটাই বেআইনি ঘোষণা, এরকম একটা মামলা হতে পারে। কিন্তু এক বছর ধরে আপনার স্ক্রুটিনাইজ করে একটা কমিটির মাধ্যমে এত বড় এতগুলো সংবিধান সংশোধনী, সেটা একটা পিটিশন করে বলা হলো পুরো সংবিধান 15তম সংশোধনীটা বাতিল। তো যাই হোক, আদালত কিন্তু সেদিকে যান নাই। আদালত কিন্তু 15তম সংশোধনী পুরো বাতিল করেন নাই। সেখানে এই জাস্টিস ফারাহ মাহবুব জাজমেন্ট দিয়েছেন, সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল সেটাকে উনি রেস্টোর করেছেন, যেটা বাতিল দেওয়া হয়েছিল, বাতিল করা হয়েছিল, ওইটাকে বাতিল করেছেন। এবং ওইখানে এই যে সংবিধান লঙ্ঘন করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, সেই আর্টিকেলটাকে উনি বেআইনি ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, যেদিন উনি বেআইনি ঘোষণা করেছেন প্রসপেক্টিভ, তারপর থেকে যদি ডক্টর ইউনূস সাহেব কোনো সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে কিন্তু ওই আর্টিকেলে আপনি তাকে আইনের আওতায় আনতে পারবেন না, এবং এটা কোর্টে গেলেও টিকবে না। তবে যেদিন আইনটা বাতিল হয়েছে তার আগে তার আগে যদি ওনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনেন যে উনি সংবিধান লঙ্ঘন করেছেন, এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে, তখন কিন্তু ওই আর্টিকেলে ওনার বিরুদ্ধে সেই বিচারের সুযোগ থাকবে, এবং সেখানে কিন্তু হবে না। তবে এরপরে উনি যখন এই আইন বাতিল হলো, আপনার সংবিধান 7B যখন বাতিল হলো, সম্ভবত আর্টিকেল 7A অর বি, যেটা হোক আমি ভুলে গেছি, এটা যখন বাতিল হলো, বাতিল হওয়ার পরে ওইটার বিরুদ্ধে আর ওই মামলা হবে না। তবে উনি যেটা বলেছেন, রাষ্ট্রপতিকে এই যে রাষ্ট্রপতিকে ষড়যন্ত্র করে উচ্ছেদ, রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করা বেআইনিভাবে, ওইটা কিন্তু আবার একটা প্রভিশন আমাদের ফৌজদারি আইনে আছে। হ্যাঁ, 124 সম্ভবত, 124-এ সেখানে কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি করে রাষ্ট্রপতিকে বা সরকারকে, এটা একসময় ছিল শুধু রাষ্ট্রপতিকে, পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে সরকারের যোগ্য সরকারও হয়েছে। আনা হয়েছে। হুম। তো এইটি অপসারণের সুযোগ, সেক্ষেত্রে যদি এরকম কোনো অভিযোগ আসে, সেখানে কিন্তু ফৌজদারি আইনেও বিচার হতে পারে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে মানে রাষ্ট্রপতির সেটা যে, শাস্তি কি লেখা আছে, মানে সর্বোচ্চ শাস্তি প্রমাণিত হলে? সেখানে আর্টিকেল 124-এর শাস্তি বেশি নাই, সেখানে সম্ভবত 7 ইয়ার্স, আপ টু 7 ইয়ার্স পর্যন্ত হয়তো সাজা আছে। কিন্তু আপনার যদি আর্টিকেল 7A আর বি, যেটা আপনার রাষ্ট্র মানে সংবিধান লঙ্ঘনের যে অভিযোগটা আছে, সেখানে যদি হয়, সেখানে কিন্তু পানিশমেন্ট কিন্তু হায়ার পানিশমেন্ট। অর্থাৎ সেটা অবশ্যই ওই আইনের আগে হওয়ার প্রশ্ন। এখন এগুলো এখন কিছুই হবে না, কারণ আপনার কারণ আমি কেন বলি, সেটা হলো ডক্টর ইউনূস সাহেব তো একটা নির্বাচন দিয়েছেন, এবং নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসছেন তারা কিন্তু আর ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতা, এবং সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই প্রসেসে যাবেন না, আমার যতটুকু ধারণা। অতএব সেটির ব্যাপারে যদি কেউ চিন্তাও না, করেন বা সেটা কি এই কারণে যাবেন না যে ধরুন, যদি এই রাষ্ট্রপতির হাত দিয়ে জারি করা অর্ডিন্যান্স গুলো, বিশেষ করে ধরুন গণভোট কিংবা সংবিধান সংস্কারের যেসব মানে করেছেন, অর্ডার দিয়েছেন তিনি, সবকিছু যদি চ্যালেঞ্জ হয় এবং অবৈধ প্রমাণিত হয়, তাহলে তো ওই নির্বাচনটাও তখন অবৈধ হবে, কারণ একটি অবৈধ সরকার, অবৈধ নির্বাচন, সেটা একটা রেট্রোস্পেক্টিভ যে এফেক্ট বলে, সেটা হতে পারে না, কিনা। না, ওইটা আপনার ওই যে আপনার একটা এখানে সবসময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ওই যে আপনি বলতেছেন হ্যাঁ না ভোট, সংবিধান সংশোধন, সংবিধান তো সংশোধন হয় নাই। সংবিধান সংশোধন যদি রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে করতেন, সেই অনুসারে যদি অ্যাকশন, তাহলে আপনি বলতে পারতেন। সংবিধানে যতগুলো সংশোধনীর কথা বলা হয়েছে, এটা তো দেখলেন বিএনপি তো যখন সংসদ সদস্য নির্বাচন হয়ে গেল, সাথে সাথে তো তারা বলে দিল যে আমরা সংবিধান সংশোধন পরিষদের অধীনে শপথ নেব না। তার মানে সংবিধান সংশোধন হয় নাই। কাজে যেহেতু হয় নাই, কাজে ওই অর্ডিন্যান্সের প্রশ্ন, এটা ভবিষ্যতেও প্রশ্ন থাকবে না, এখনো প্রশ্ন নাই। কারণ যেখানে সংবিধান সংশোধন হয় নাই, সেখানে তো ওই যে পিস অফ পেপার যেটা বলা হচ্ছে, যে জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025, ওই জিনিসটা তো পিস অফ পেপার, ওটা তো কোনো লিগ্যাল ভ্যালু নাই, আর ওটা তো সংসদেও যাবে না। কাজে ওইটার ভিতরে যাই আছে, কিন্তু এটাকে কোনো, মঞ্জিল মোর্শেদ মানে বিরোধী দল যারা এখন, যারা জামায়াত ইসলামী এবং এনসিপি, তারা তো আবার আরেকটা শপথ নিয়েছে। তো আরেকটা শপথ নেওয়ার ফলে প্রথম শপথের কোনো মানে হলো কিনা,
ব্যর্থ। না, এটা আমাদের এটা এটা কোনো আমাদের সংবিধান অনুযায়ী এখানে কোনো এরকম ডিরেকশন নাই, এরকম কিছু নাই। কারণ হলে আপনি ধরেন আপনি বিএনপি করেন, বিএনপির যখন আপনার সম্মেলন হয় সেখানে কিন্তু আপনারা একটা শপথ নেয়, তাই না? জামাত ইসলামও কিন্তু একটা শপথ নেয়, শপথ আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে নিতে পারেন। এইখানে এখন একটা প্রশ্ন আসবে, সেটা চিফ ইলেকশন কমিশনার, হি, তার উপরে একটা ইয়ে আসবে যে আপনি কেন পড়ালেন। এই জায়গাটা অন্য ব্যাখ্যা আছে, সেটা একটু সময় লাগবে, সেটারও ব্যাখ্যা আছে। কিন্তু এখন ঘটনা হলো যে ওই শপথটা ওনারা পড়েছেন, কিন্তু ওইটা তো কোনো আইনগত ভিত্তি নেই। এই জন্য তো সংসদের ভিতরে ওনাদের জন্য কোনো ব্যবস্থা হয় নাই, তাই না? সংসদে সিটে বসার জন্য বা সংসদ অধিবেশন 12 তারিখ ডেকেছে, 12 তারিখ সংসদ অধিবেশন ডেকেছে, কি হবে বলেন? সেখানে 12 তারিখ সংসদ অধিবেশনে তো ওই যে আদেশ, ওই আদেশ বা ওনারা যে শপথ নিলেন ওইটার উপরে তো কোনো আলোচনা হবে না। ওনারা হয়তো বলতে পারবেন, যেহেতু ওনারা বিরোধী দলে আছেন, ওনাদের 70টার মতো, প্রায় 70টার মতো সিট আছে, ওনারা ওদের কথা বলতে পারবেন, আলোচনা হবে। ওইটার উত্তর আবার বিএনপির ল মেকাররা দিবেন যে আপনি যা বলছেন এটা তো সংবিধানে নাই, এটা তো গ্রহণযোগ্য না, ওইভাবেই ওইটা সমাধান হয়ে যাবে। কাজে আমি মনে করি যে ওইটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই বা আলোচনা করারও দরকার নাই, যে সংবিধান পরিবর্তন এইটা অন্তর্বর্তীকালীন সরকার করে ফেললো কিনা। তারা একটা চেষ্টা করেছিল, কিন্তু যে পিস অফ পেপারটা তৈরি করেছেন সেটা করার সুযোগ নাই, সেটাও হতো না, কারণ রাষ্ট্রপতির ক্ষমতাই নেই। আপনি জানেন যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারে বলা আছে স্পেসিফিক যে আপনি ওই যে স্যাটিসফ্যাকশন এবং এমার্জেন্সি তো বলাই আছে, আর শেষে গিয়া আর একটা আবার লিমিট দেওয়া আছে যে আপনি এমন কোন অর্ডিন্যান্স করতে পারবেন না যেটা দিয়া সংবিধানের যে বিধানগুলো আছে সেটা পরিবর্তন হয়ে যায় অথবা এটা বাধাগ্রস্ত হয়। অতএব এমন যে এই যে আপনার জুলাই সনদের যে সংবিধান সংশোধন আদেশের কথা বলা হচ্ছে, সেখানে তো অনেকগুলো জিনিস আছে যেটা সংবিধান পরিপন্থী। অতএব ওই ধরনের জিনিস তো উনি অর্ডিন্যান্স আকারে করতে পারবেন না। এই কারণেই তো উনি এই এই ওনাকে দিয়া একটা আদেশ তৈরি করা হয়েছে, যেটা আমি আসলে আপনাকে শেষ প্রশ্নটা মানে করি আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে মানে নির্বাহী ক্ষমতা বলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। একটি মানে ইউনূস সরকারের মতো যে সরকারকে রাষ্ট্রপতি বলছেন যে বারবার সংবিধান লঙ্ঘন করেছে, এবং তাদের উৎপত্তি বা তাদের যে কাজ করার মানে ক্ষমতা সেটা নিয়েও যখন প্রশ্ন আছে, তারা কি এটা করতে পারে কিনা, এরকম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা, আর সেই নিষিদ্ধ ব্যাপারটা মানার কোনো জাস্টিফিকেশন আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ। এটা আমি আইনজীবী হিসেবে আমার একটা মত হলো, সেটা আপনার দুটো ক্ষেত্রে আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব। সেটা হলো আইনে আছে, আইনে একটা বিধান আছে, করা যায়। কিন্তু জামাত ইসলামকে যখন আপনার এই তার রেজিস্ট্রেশন মানে ইয়ে বাতিল করা হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আইনের বলি, এবং তখনও কিন্তু আমি বলেছিলাম যে এটা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত ছিল। এই ধরনের ইয়ের মাধ্যমে কোনো রাজনৈতিক মতাদর্শকে আপনার হত্যা করা যায় না, এবং যেটার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন যে তারা তখন কিন্তু আরো অ্যাগ্রেসিভ ভাবে সরকারের বিরুদ্ধে লেগে গেল। তো এখানে আওয়ামী লীগের ক্ষেত্রে একই কথা আমি বলেছি এর আগে, যে এই যে সরকারি আদেশ, অবশ্যই এটা একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটাও তৈরি হয়েছিল। আপনি জানেন যে ইউনূস বলছিল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না, বিদেশে রয়টার্সকে সব জায়গায় বলেছিল। কিন্তু এখানে একটা জিনিস হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ক্ষোভ, সেটা হলো বিশেষ করে আপনি যেহেতু একটা শব্দ টেনেছেন আপনি এখানে, স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগের উপরে স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের একটা মারাত্মক ক্ষোভ রয়েছে, এবং সেই কারণে তারা ওটা আপনার কি একটু অ্যালার্জি ফিল করে। এবং সেই কারণে দেখবেন ইউনূস সাহেব বলা সত্ত্বেও, এবং বিএনপি কিন্তু আগে বলেছে যে তারা এইভাবে কোনো দল নিষিদ্ধের ব্যাপারে একমত না। তারা তখন কি করলো, এই তার সরকারের এনসিপির সঙ্গে একটা যোগাযোগ করে এনসিপি এবং জামাত ইসলাম একটা সম্মেলন মানে একটা সমাবেশ ডাকলেন, মব ডাকলো, একটা মব করেছিল। এবং সেখানে কিন্তু বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল, বিএনপি কিন্তু যায় নাই। কিন্তু তারপরে তারা মব সৃষ্টি করে, তখন ওই অন্তর্বর্তীকালীন সরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের তো একটা সাপোর্ট লাগবে, না সে বসবে কিভাবে, সেই সাপোর্টটা ছিল এরা। এরাই যদি উল্টা যায়, অথবা ওই যে এটা থাকতে পারে, হয়তো উনি রাত্রে বলে দিয়েছে যে এটা ঠিক আছে, করলে আমি করতে পারবো, কেন আমি তো আগে বলেছিলাম করবো না, কারণ ওনার হয়তো চিন্তা ছিল না করার, কিন্তু আমি করবো না, কিন্তু এখন তো তোমরা এইভাবে করলে হয়তো করবো। এটাও মেটিকুলাস ডিজাইন হতে পারে, ওই ডিজাইনটা এখনো আমাদের সামনে আসে নাই, কেউ বলে না যে এটা একটা মেটিকুলাস ডিজাইন, তাহলে আমরা বুঝতে পারবো ওরকম হলে হতে পারে। কিন্তু তখন কিন্তু সরকার ওই সুযোগে এই কাজটা করলো, এবং তখন কিন্তু বিএনপি ওই স্রোতে, যখন বিএনপি তখন বলতে হইলো তাকে, সরকার করেছে হ্যাঁ ঠিক আছে আমরা সমর্থন করি। কারণ হলো ওখানে যদি বিএনপি বলে যে আমরা সমর্থন করি না, তাহলে সে সাথে সাথে কিন্তু তখন তাকেও আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হতো, এবং এই আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে দেশে আবার বড় ধরনের একটা বিবাদ করে ওই এমন যে দেখেছি, নির্বাচনী আমরা তো যে দেখেছি প্রক্রিয়া জাতীয় সেটা পার্টিকে কি বাধাগ্রস্ত করা করা হতো। হয়েছিল।
হ্যাঁ, সেই জন্য আমি মনে করি যে সেটি ওই কারণে এখন তো নির্বাচন হয়ে গেছে, এই সরকার ওইটাও কিন্তু আপনার আপনি জানেন যে নির্বাচনী তার যে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল, এই কর্মকাণ্ড নিষিদ্ধ তো সরকারি নির্দেশে, এবং সেটা সরকার চাইলে যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। এখন সেটা প্রত্যাহার করবে কি করবেন এটা তো সরকারের ব্যাপার, তাই না? এবং নিশ্চয়ই সেই সরকারের একার উপরে কিন্তু না, তাদের অনেকে বলেন যে একটি সরকার যদি এরকম নির্দেশনা দিয়ে কাউকে অবৈধ ঘোষণা করে বা কার্যক্রম নিষিদ্ধ করে, সেই সরকার যদি না থাকে তাহলে তার কার্যকারিতাও থাকে না, এটা কি সত্য? না, এটা আইনের দৃষ্টিতে তা না, কারণ আচ্ছা। আইনের দৃষ্টিতে অর্ডারটা তো ওইভাবে দেওয়া হয় নাই যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো ততদিনের নিষিদ্ধ থাকবে। ওখানে বলা হয়েছে সরকারের নির্দেশনা, এবং এটা সরকারের নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে যে অমুক দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, এবং এই নিষিদ্ধ করা হলো এইটাকে আবার রিকল না করা পর্যন্ত সেটা নিষিদ্ধ থাকবে। এটা শুধু সরকারের উপর ডিপেন্ড করে তা না, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরও তো একটা সে থাকবে, তারাও তো ভোকালি সেইভাবে বলতে হবে, এবং এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সেইভাবে ভবিষ্যতে কি হবে এটা তো এখনই বলা যাচ্ছে না। তবে ওটা যে এমনই না যে এই সরকারের উপর বাধ্যতামূলক, ওটা সরকারি সিদ্ধান্ত, এবং সরকার যে কোনো সময় সেটা পুনর্বিবেচনা করতে পারে যদি মনে করে যে এটা দেশের জন্য ভালো হবে, তাহলে সেটা কোন সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আপনার কি মনে হয় যে মানে এরকম একটি রাজনৈতিক দলকে এরকম ভাবে জাস্ট নিষিদ্ধ করে দেওয়া যায়, তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া যায়, যারা এতবার ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যাদের নাম জড়িত? না, আমি তো আগেই বললাম আপনাকে, আমি এইটার ব্যাপারে স্পষ্ট বলছি আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা করা উচিত না। এবং সেটা যখন জামাতে ইসলামকে করছে তখন আমি বলছি এটা ঠিক হয় নাই, আবার যখন আওয়ামী লীগকে করছে এখনো আমি বলছি ঠিক হয় নাই। কাজে এটা জামাতে ইসলামের তো প্রত্যাহার হয়ে গেছে, কাজে আওয়ামী লীগেরটা প্রত্যাহার হওয়ার জন্য এখন সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে সমান সমান হয়ে গেল, তাই না? কিন্তু মানে আমি আইনে আছে এটা আওয়ামী লীগ বলছি। কি আদালতে যেতে পারবে এটার জন্য? হ্যাঁ, আওয়ামী লীগ আদালতে যেতে পারবে, যে কোনো আদালত তো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে যাওয়া যায়, কিন্তু সেটি তো আপনার সেই পথ সবসময় খোলা থাকে। কিন্তু সেটা তো আপনার এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো আহ, আদালতের বাইরে সেটেল হওয়াটাই যতটা আমি মনে করি ততটাই ভালো, কারণ আদালতে এর মধ্যে গেলে আদালতের মধ্যে আবার জড়িয়ে যাওয়া, তখন আদালত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আমি মনে করি যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক ফিল্ডে এগুলা সমাধান করা শ্রেয়। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে আরেকদিন দয়া করে সময় দেবেন, কারণ আমার কাছে আরো এতগুলোই প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো আপনাকে পাঠিয়েছি। আমি আশা করি আপনার কাছ থেকে আমি আরো আরো বিস্তারিত জানতে পারবো, কারণ সামনে আমাদের আসলে সংসদ প্রথম অধিবেশন বসবে এবং ধরে নেওয়া হচ্ছে যে প্রথম অধিবেশন খুব একটা শান্তিপূর্ণ হবে না। এটা এটা অনেকে বলছেন। আপনাকে অশেষ ধন্যবাদ মঞ্জিল মোর্শেদ। আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ।